ফিরে এলাম আপনাদের মাঝে আজকের মোস্ট ইম্পর্টেন্ট এক্সক্লুসিভ সবথেকে বড় 10টি লেটেস্ট ব্রেকিং আপডেট নিয়ে। প্রত্যেকটি আপডেট প্রত্যেক রাজ্যবাসীর জন্য, দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য রাজনীতি থেকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের তরফ থেকে উঠে আসা প্রত্যেকটি আপডেট আপনাদের প্রত্যেকেই জেনে নিতে হবে। এছাড়াও নতুন বছরের শুরুতেই পরিবর্তন হচ্ছে বেশ কিছু বড় বড় নিয়ম। ব্যাংকিং পরিষেবা থেকে অনলাইন লেনদেন, বড় বড় নিয়ম আসতে চলেছে, আপনাদেরকে জানতে হবে। তাই শেষ অবধি থাকুন, জানতে থাকুন, দেখতে থাকুন। আমাদের সাপোর্ট করতে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের খবরগুলো প্রত্যেকদিন দেখতে চাইলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। শুরু করব বিস্তারিত খবর। চোখ রাখবো আজকের প্রথম বড় খবরটির দিকে। নারদায় কাগজে মুড়ে টাকা নিয়েছো তুমি, তোলাবাজ তো তুমি। শুভেন্দুকে সাপ আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই তোলাবাজ ভাইপো বলে হুঙ্কার দিয়েছিলেন, আর সেই সভার পর প্রথমবার জনসভায় হাজির সেই ভাইপো তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই সেখান থেকে যে তিনি শুভেন্দুকে জবাব দেবেন সেটাই স্বাভাবিক। ঠিক হলেও তাই। এদিন ডায়মন্ড হারবারের জনসভা থেকে শুভেন্দুকে আক্রমণ করে অভিষেক সরাসরি বললেন, নারদায় কাগজে মুড়ে টাকা নিয়েছো তুমি, তোলাবাজ তো তুমি। উঠে এলো সেই নারদা ইস্যু। গত বিধানসভা নির্বাচনের আগে যে নারদা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, শুভেন্দুকে সেই নারদায় দোষী হিসেবেই কার্যত চিহ্নিত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনে শুভেন্দু যা যা মন্তব্য করেছেন তার সবকটার জবাব এদিন দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে তার পরিবার নিয়েও এদিন খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু বলেছেন, 21 বছর ধরে দলটা করেছি, ভাবতে লাগে লজ্জা আমার। অভিষেক জবাবে বলেন, আপনার ভাই ও এখনো তৃণমূলে, একই বাড়িতে থাকতে আপনার লজ্জা লাগে না? অভিষেকের চাচা ছোলা মন্তব্য, নিজের বাড়িতে পদ্ম ফোটাতে পারছেন না, রাজ্যে কিভাবে পদ্ম ফোটাবেন? শুভেন্দু যখন রাজ্যকে মোদী সরকারের হাতে তুলে দেওয়ার কথা বলছেন, তখন আত্মবিশ্বাসী অভিষেকের গলায় শোনা গেল, একটা ডায়মন্ড হারবার মোদির হাতে তুলে দিয়ে দেখান, তারপর রাজ্য তুলে দেবেন। বক্তব্যের শুরুতে এদিন ইভিএম এ জবাব দেওয়ার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গরু পাচারকারী হিসেবে তকমা অভিষেককে তকমা দেয় বিরোধীরা, তার জবাবও তৈরি ছিল অভিষেকের কাছে। সীমান্তের দায়িত্বে যে বিএসএফ, সিআরপিএফ থাকে, তার দায়িত্ব থাকে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে, অমিত শাহের হাতে। অভিষেকের মতে তার মাথায় অমিত শাহ আছে, তাই ভাইপোকে দোষ দেওয়া মানায় না আপনাদের। এক ভাইপো আর এক ডায়মন্ড হারবারই একটা দলকে লেজে গোবরে করে দিয়েছে বলে মন্তব্য করেন অভিষেক। তাকে দেওয়া দিলীপ ঘোষের আইনি নোটিশ নিয়েও এদিন মুখ খুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মতে হাত পা ভেঙে দেব বলা দিলীপ ঘোষ যে আইনি পথে হাঁটছেন, তা নাকি তার ভালোই লাগছে। একের পর এক নেতা যারা বিজেপিতে যাচ্ছে তাদের উপসর্গহীন বেঈমান বলেও অভিহিত করেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অবশেষে বিজেপির কলকাতা জোনের দায়িত্ব পেলেন শোভন, পদ পেলেন বৈশাখীও। বিজেপিতে যোগ দেওয়ার পর গত 1.5 বছরের সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। শোভনবাবু এবং তার ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার সংঘাত বেঁধেছে রাজ্য বিজেপি নেতৃত্বের। 21-এর ভোট যখন দোরগোড়ায়, তখন সেই শোভনকে সাংগঠনিক গুরুত্ব দিল বিজেপি। দায়িত্ব পেলেন বৈশাখীও। দলের কলকাতা জোনের পর্যবেক্ষক করা হলো বেহালা পূর্বের বিধায়ককে। বৈশাখীকে করা হয়েছে সহ আহ্বায়ক। আহ্বায়ক হয়েছেন যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি দেবজিৎ সরকার। বৈশাখীর সঙ্গেই সহ পর্যবেক্ষক করা হয়েছে শঙ্কুদেব পাণ্ডাকে। সাংগঠনিকভাবে কলকাতা জোন অনেক বড় এলাকা, মোট 49টি বিধানসভা রয়েছে এই জোনে। কলকাতার 11টি, দক্ষিণ 24 পরগনার 31টি, দমদম লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা পড়ে এই জোনে। শোভনবাবু তৃণমূলে থাকার সময়ও কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার সংগঠন দেখতেন, ফলে 21-এর ভোটের আগে তাকে বড় দায়িত্ব দিল বিজেপি। প্রসঙ্গত, লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করলেও কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় ভালো ফল করতে পারেনি গেরুয়া শিবির। যে জোনের দায়িত্ব শোভনবাবুকে দেওয়া হলো, সেখানে কোনো আসন এতদিন বিজেপি জেতেনি। মথুরাপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, যাদবপুর, দমদম, উত্তর দক্ষিণ কলকাতা সবই জিতেছে তৃণমূল। ফলে 21-এর ভোটে শোভন সক্রিয় হয়ে কোন কোন জায়গায় পদ্ম ফোটাতে পারেন সেটাই এখন দেখার। চলে যাব পরের খবরের দিকে। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, অমর্ত্য সেনের অপমানের বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের বুদ্ধিজীবীরা। শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি ঘিরে বিতর্ক। বুদ্ধিজীবীদের প্রতিবাদ করতে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে কলকাতার বাংলা একাডেমির সামনে জড়ো হলো
বুদ্ধিজীবীরা, তাদের হাতে পোস্টারে লেখা নোবেল দেখলেই বিজেপি যায় চোটে, চাড্ডি চায় বাঙালির হাড্ডি, বিজেপির বাঙালি অপমান মানছি না, মানব না। অন্যদিকে এই জমি বিতর্ক ইস্যুতে এদিন মুখ খুললেন বাম এবং বিজেপি নেতারাও। শনিবারেই শহরের বুদ্ধিজীবী মহল স্থির করেছিলেন রবিবার তারা বিষয়টির প্রতিবাদে পথে নামবেন, সভা করবেন। নোবেলজয়ী অমর্ত্য সেনকে যেভাবে রাজনৈতিক দিক থেকে আক্রমণ করছে বিজেপি, তার বিরুদ্ধে নিজেদের প্রতিবাদের সুর ছড়িয়ে দেবেন আশেপাশে। সেই মতো বিকেলে বাংলা একাডেমি চত্বরে প্রতিবাদ সভায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, শিল্পী শোভাপ্রসন্ন, শিল্পী তথা প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরী, কবি জয় গোস্বামী, সঙ্গীত শিল্পী তথা প্রাক্তন সাংসদ কবির সুমন, সঙ্গীত শিল্পী সৌমিত্র রায়, সুরজিৎ চট্টোপাধ্যায়রা। তাদের দেখে এগিয়ে আসেন পথ চলতি সাধারণ মানুষও, কলেজ ছাত্রীরাও হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হয়। বিক্ষোভ কর্মসূচি থেকে সকলেই প্রায় বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। প্রতিবাদ সভায় অন্যতম উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু বলেন, অমর্ত্য সেন শুধু বাংলার নয়, সারা পৃথিবীর কাছে শ্রদ্ধেয়। বিজেপি অমর্ত্য সেনের বিরুদ্ধে যে কথা বলছে, অমর্ত্য সেনকে নিয়ে রাজনীতি করছে, সেটা ঠিক নয়। এই রাজ্যে বিজেপি ক্ষমতা এলে যে কী হাল হবে তা বোঝানোর জন্য আজ আমরা এই সভা করছি বলে তিনি জানিয়েছেন। চিত্রশিল্পী যোগেন চৌধুরীর কথায়, আগে ওরা ক্ষমা চাক, তারপর কথা বলবো। কবি জয় গোস্বামীর মত, রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি করার ফল বিজেপিকে ভুগতে হবে। অমর্ত্য সেনকে অপমান করার মতো সাহস তারা কোথায় পেল? ব্যাংকিং থেকে অনলাইন লেনদেন, বছরের শুরুতেই 1 জানুয়ারি থেকে বদলাতে চলেছে 10টি বড় নিয়ম। ব্যাংকিং পরিষেবা থেকে অনলাইন সমস্ত নিয়মে আসছে পরিবর্তন, জানিয়ে দেব আপনাদেরকে। প্রথমে আপনাদেরকে জানাবো যে 4 চাকায় এবার ফাস্ট্যাগ বাধ্যতামূলক, আর টোল প্লাজায় গাড়ি দাঁড় করিয়ে হাতে হাতে টাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ 1 জানুয়ারি থেকে বাধ্যতামূলক করা হচ্ছে ফাস্ট্যাগ। 4 চাকা গাড়ি থাকলে আপনাকে ফাস্ট্যাগ 4 চাকা গাড়িতে লাগাতেই হবে। এই প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট নম্বর দেওয়া থাকে, যা দিয়ে আপনার গাড়িটি চিহ্নিত হয় টোল প্লাজায়, এবং আর সঙ্গে সঙ্গে আপনার সেই ফাস্ট্যাগে যে রিচার্জ করা থাকে সেখান থেকে কিন্তু আপনার টাকাটা কেটে নেওয়া হয়। যে টোল প্লাজার টাকা, ট্যাক্সটা কিন্তু সেখান থেকে কেটে নেওয়া হয়, ফলে কিন্তু আপনার সময়টা অনেকটা সেভ হয়, সময় নষ্ট হওয়ার চান্সটা অনেক কম থাকে। ফলে বাধ্যতামূলক করা হচ্ছে 1 জানুয়ারি থেকে ফাস্ট্যাগ। অবশ্যই আপনি ফাস্ট্যাগ না লাগালে অবশ্যই আপনার 4 চাকার গাড়ির সামনের কাছে ফাস্ট্যাগ লাগিয়ে নেবেন। দ্বিতীয় যে নিয়মটি আসতে চলেছে বদল, সেটা জানাবো। কন্ট্যাক্টলেস লেনদেনের ঊর্ধ্বসীমা বাড়ছে, ক্রেডিট বা ডেবিট কার্ডে লেনদেনে পিন ব্যবহার এখন অতীত। বরং কন্ট্যাক্টলেস লেনদেনের চাহিদা বাড়ছে দিন দিন। নতুন বছরে কন্ট্যাক্টলেস কার্ড পেমেন্টের লিমিট 2000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করেছে আরবিআই। অর্থাৎ পিন ছাড়াই 5000 টাকা পর্যন্ত নগদ পেমেন্ট করা যাবে এবার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। এছাড়াও আরও একটি নিয়মে বদল আসতে চলেছে, ইউপিআই লেনদেনে অতিরিক্ত চার্জ। টাকা পাঠাতে বা বিল পেমেন্ট করতে আমরা ভরসা করি অ্যামাজন, গুগল পে, ফোনপের মতো বিভিন্ন ইউপিআই সিস্টেম, কিন্তু এই মাধ্যমে টাকা লেনদেন করতে এবার অতিরিক্ত গাটের করি খুঁজতে পারে নতুন বছরে, দিতে হবে অতিরিক্ত চার্জ। কারণ থার্ড পার্টি অ্যাপের উপরে 1 জানুয়ারি থেকে অতিরিক্ত চার্জ চাপিয়েছে এনপিসিআই। তবে প্রতি লেনদেন পিছু কত টাকা দিতে হবে তা এখনও স্পষ্ট নয়। আপনি যদি চেকের মাধ্যমে টাকা লেনদেন করেন তাহলে আসতে চলেছে 1 জানুয়ারি থেকে নতুন নিয়ম। নতুন বছরের চেক পেমেন্টের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আসছে। চালু হচ্ছে পজিটিভ পে সিস্টেম। এই ব্যবস্থায় 50,000 টাকা বা তার বেশি টাকার চেক হলে সই মেলানো ছাড়াও অন্যান্য আরও তথ্য যাচাই করবে ব্যাংক। তবে যিনি চেক দিচ্ছেন সেই গ্রাহক চাইলে তবেই এই সুবিধা মিলবে। যদিও 5 লক্ষ টাকা বা তার বেশি অঙ্কের চেকের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম বাধ্যতামূলক করা হচ্ছে। এই পদ্ধতিতে যিনি চেক দিয়েছেন তাকে ব্যাংকের চাহিদা মতো কিছু তথ্য দিতে হবে। SMS, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং বা এটিএম এর মাধ্যমে চেকের তারিখ, কার নামে চেক দিয়েছেন, টাকার অঙ্ক সহ একাধিক তথ্য জানাতে হবে ব্যাংকে। এরপরেই চেক মারফত দেওয়া টাকা গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়াও আরও একটি নিয়মে বদল আসতে চলেছে, জিএসটি রিটার্নের নিয়মে বদল। জিএসটি জমা দিতে গিয়ে নাজেহাল মাঝারি ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাদের জন্য নতুন বছরে নতুন নিয়ম কার্যকর করল কেন্দ্রীয় সরকার। তাতে বলা হয়েছে 5 কোটি টাকা পর্যন্ত টার্নওভার রয়েছে এমন সংস্থাকে বছরে 4 বার
রিটার্ন জমা দিতে হবে। এখন 12টি রিটার্ন জমা দিতে হয়। এতে উপকৃত হবেন প্রায় 94.5 লক্ষ ছোট ব্যবসায়ী। এছাড়াও আরও একটি বড় নিয়ম বদলাতে চলেছে। বেতনের নিয়মে বদল। কেন্দ্রীয় সরকারের নতুন আইনের গেরোয়ে বেসরকারি কর্মীদের হাতে পাওয়া বেতন বা টেক হোম স্যালারি কমতে চলেছে নতুন বছরে, এমনই আশঙ্কা করছেন ওয়াকিবহাল মহল। চলতি বছর সংসদে নয়া বেতন পরিকাঠামো আইন বা কোড অন ওয়েজেস পাশ করিয়েছেন মোদী সরকার, যা 2021 সাল থেকে কার্যকর হতে চলেছে। নয়া আইনে বলা হয়েছে মোট বেতনের 50% বেশি হবে না কোনো ভাতা বা অ্যালাওয়েন্স, যার অর্থ মোট বেতনের 50% হতে হবে বেসিক পে বা মূল বেতন। পাল্লা দিয়ে বাড়বে পিএফ বা গ্র্যাজুইটি খাতে জমা করা অর্থের পরিমাণ। সেক্ষেত্রে হাতে পাওয়া বেতনের অঙ্ক কমতে পারে বেসরকারি কর্মচারীদের নতুন বছরের শুরু থেকেই। পরের বড় নিয়ম, ল্যান্ডলাইনের নিয়মে আসছে বদল। নতুন বছরের শুরু থেকেই আপনি যদি কোনো ল্যান্ডলাইন থেকে কোনো মোবাইল নাম্বারে কল করতে চান, তাহলে সেই মোবাইল নাম্বারের প্রথমে আপনাকে কিন্তু 0 বসাতে হবে। 0 না বসালে কিন্তু আপনি কল করতে পারবেন না। অবশ্যই এই নতুন নিয়মটি চালু হচ্ছে। 10 ডিজিটের মোবাইল নম্বরের আগে আপনাকে কিন্তু 0 ডায়াল করা এখন বাধ্যতামূলক করছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। এছাড়াও আরও একটি নিয়মে আসছে বদল। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, নতুন বছরে বেশ কিছু অ্যান্ড্রয়েড এবং আইফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যাপটি। যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম 4.03 বা আইফোনের iOS অপারেটিং সিস্টেম যেখানে iOS 9 এর নিচে, সেই সমস্ত ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ নতুন বছরের শুরু থেকেই। এছাড়াও বাড়ছে গাড়ির দাম। মারুতি সুজুকি মহিন্দ্রার মতো একাধিক সংস্থা গাড়ির দাম বৃদ্ধির কথা ঘোষণা করে দিল। নতুন বছর থেকে বাড়ছে দাম মারুতি সুজুকি মহিন্দ্রার মতো 4 চাকা গাড়িগুলোর। হঠাৎ রাজভবনে সৌরভ গাঙ্গুলি, তাহলে কি এবার বিজেপিতে সৌরভ গাঙ্গুলি? জল্পনা তুঙ্গে, জানাবো বিস্তারিত আসল তথ্য। কেন হঠাৎ রাজভবনে মুখ খুললেন সৌরভ? বৈঠক শেষে বিশেষ টুইট জগদীপ ধনকরের। রবিবার দুপুরে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে কোনো বিশেষ কারণ নয়, একান্তই সৌজন্য সাক্ষাৎ। রাজভবনে সৌরভের সঙ্গে বৈঠকের পর টুইট করলেন খোদ রাজ্যপাল। রাজভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদেরও একই কথা বলে গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এদিন দুপুরে ধনকর সৌরভ বৈঠক চলাকালীনই গুঞ্জন শুরু হয়, তাহলে কি রাজনীতিতে আসছেন বাংলার মহারাজ কি যোগ দিতে চলেছেন বিজেপিতে? তবে বৈঠকের পরেই রাজ্যপাল টুইট করেন, বেশ কিছু বিষয় নিয়ে এদিন বিকেল 4:30 নাগাদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম। তিনি আমাকে ইডেন গার্ডেন দেখতে আমন্ত্রণ জানিয়েছেন। সৌরভও বেরোনোর সময় কার্যত একই কথা বলেন। সৌরভ জানান, রাজ্যপালকে তিনি সামনের সপ্তাহে ইডেন দেখার আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি এটাও স্পষ্ট করে দেন, এটা কেবলই সৌজন্য সাক্ষাৎ। সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাজনীতিতে যোগ দেবেন? এক নয় একাধিকবার সেই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে উঠেছে রাজ্যে, কিন্তু নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সৌরভ। ক্রিকেটের সঙ্গে যে তিনি যুক্ত থেকে খুশি, সেটাই বারবার বুঝিয়ে দিয়েছেন। কিন্তু নির্বাচনের আগে দল বদলের মরশুমে হঠাৎই তার রাজভবনে আগমনে নতুন করে তৈরি হলো জল্পনা। রাজ্যপাল টুইট করে ইডেনে আমন্ত্রণ জানানোর কথা বললেও প্রশ্ন কিন্তু তুলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? সর্বশেষে আপনাদেরকে আবহাওয়া সংক্রান্ত কিছু ইনফরমেশন দেব। ছুটির দিনে বড় প্রাপ্তি। রবিবার চলতি মরশুমের শীতলতম দিন পেল কলকাতা। এদিন আলিপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 11.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে 3 ডিগ্রি কম। দিন কয়েক আগেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রিতে নেমেছিল। তারপর উত্তরে হাওয়া কিছুটা দুর্বল হওয়ায় দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গার সঙ্গে কলকাতাতেও তাপমাত্রা বেড়ে গিয়েছিল। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসের অধিকর্তা ডক্টর জি.সি. দাস জানিয়েছেন, আপাতত তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। আজ সোমবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, কিন্তু তা হলেও শীতের আমেজ বজায় থাকবে আজকেও। শহরের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও তা 11 থেকে 12 ডিগ্রির আশেপাশেই থাকবে। বছরের শেষ দিকে ফের তাপমাত্রা নামতে পারে রাজ্য জুড়ে বলে জানিয়েছে অধিকর্তা। যদিও ওই সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে আসার সম্ভাবনা নেই। আগামী দিনে পশ্চিম হিমালয়ে আরও ভারী তুষারপাত হলে তবেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত 10 বছরের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির কম হয়নি। কলকাতার সংলগ্ন দমদম, সল্টলেকে এদিন সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির আশেপাশে ছিল। তবে ব্যারাকপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল
8.8 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গ কিন্তু শীত বজায় থাকবে। সকালের দিকে ভারী কুয়াশা দেখা দেবে আজকে এবং আগামীকাল, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে। আজকের খবরগুলো এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।